হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কে কে শুনতে পাচ্ছেন? কে কে শুনতে পাচ্ছেন? গ্রুপে দেখলাম যে অনেকে বলতেছেন যে কত টাকা আপনার মোট পরিসম্পদ থাকলে আপনাকে সারচার্জ দিতে হবে। যদি আপনার 4 কোটি টাকার বেশি হয়, আপনার মোট পরিসম্পদের পরিমাণ যদি 4 কোটি টাকার বেশি হয়, তখনই আপনাকে সারচার্জ দিতে হবে। রিয়াজউদ্দিন ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আজকে আমাদের বিষয় হচ্ছে আজকে আয়কর আইনের সমস্যা ও সমাধান। আয়কর আইনের সমস্যা ও সমাধান। আজকে আমরা 27তম ক্লাসে উপস্থিত হয়েছি। 27তম ক্লাসে উপস্থিত হয়েছি। কে কে আমাদের সাথে আছেন কমেন্ট করে জানান। কে কে আমাদের সাথে আছেন কমেন্ট করে জানান। গত ক্লাসে অনেকের প্রশ্ন বাকি ছিল, যাদের প্রশ্ন বাকি ছিল এখন প্রশ্ন করতে পারেন আয়কর আইন সম্পর্কে। আগামীকাল আমরা দেখব বাংলা প্লাস ইংরেজি, বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা দেখব আগামী ক্লাসে। আইটিপি পরীক্ষাতে বাংলা এবং ইংরেজি কিভাবে প্রশ্ন করা হয়, কিভাবে প্রশ্ন করতে পারে, সে বিষয় নিয়ে আগামী ক্লাসে আমরা আলোচনা করব। আমাদের সাথে আছেন আমিনুল ইসলাম ভাই দিনাজপুর থেকে। নির্ধারিত সময়ের মধ্যে যদি আপনি রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন, তখন আপনার করণীয় কি? রিটার্ন দাখিল করতে যদি ব্যর্থ হন, তাহলে আপনার করণীয় কি? আচ্ছা, কি কি সমস্যা হতে পারে? আপনি যদি
30শে নভেম্বরের মধ্যে আমরা জানি 30শে নভেম্বর হচ্ছে রিটার্ন দাখিলের শেষ দিন। আপনি যদি 30শে নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল না করতে পারেন, আপনার কি কি সমস্যা হতে পারে বা কি কি সুবিধা থেকে আপনি বঞ্চিত হতে পারেন? কেউ কি বলতে পারেন? একটা সুবিধার কথা বলেন, যে যদি আপনি 30শে নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে না পারেন, তাহলে আপনি কি কি সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন অথবা কি অসুবিধা হতে পারে? এত দ্বারা 174 দ্বারা অনুযায়ী, ঠিক আছে, কি আপনার কি সমস্যা হতে পারে সেটা বলেন। যদি আপনি সময় মতো রিটার্ন দাখিল করতে না পারেন, আপনার এমডি নয়ন ভাই বলছে কর অব্যাহতি পাবো না। হ্যাঁ, ঠিক আছে, আপনি যদি সময় মতো রিটার্ন দাখিল না করেন, তাহলে আপনি কর অব্যাহতির যে সুবিধা আছে সেটা আপনি পাবেন না। আর কি শিয়াব ভাই লিখেছেন কর রেয়াত পাওয়া যাবে না, এটাও ঠিক, কর ও রেয়াত পাবো না, দুইটা পেলাম। ইনভেস্টমেন্ট এক্সাম্পশন, ইনভেস্টমেন্ট বিনিয়োগ, হ্যাঁ বিনিয়োগ 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 করা আর কর রেয়াত পাওয়া একই জিনিস, সমস্যা নেই, একই বিষয়, আপনি সেটা পাবেন না। কর রেয়াত পাওয়া যাবে না। আর একটা কেউ বলতে পারবেন? আর কেউ কেউ কোনো অসুবিধার কথা বলতে পারেন? রিব্যাংক পাওয়া যাবে না। কাউসার ভাই, আমি বুঝলাম না আপনার কথাটা, একটু বোঝায় বলবেন। উপকর কমিশনার জরিমানা করতে পারেন পার ডে বেসিস। উপকর কমিশনার জরিমানা করেন পার ডে না, সে ভাই মাসিক হিসাবে। আপনি যদি একদিনও বিলম্ব করেন, আপনার 1 মাসের জরিমানা নেবে 2%। আপনি যত মাস হবে তত মাস 2%-এর সাথে গুণ দিতে হবে। আমি এই ব্যাপারে অঙ্ক করাইছি আপনাদের, মনে হয় আপনি অঙ্কটা দেখছেন কিনা শেখ শিয়াব সাহেব? আপনার একদিন হলেও 1 মাসের হিসাব হবে, একদিন হলে 2 মাসের হিসাব হবে। আপনি যদি রিটার্ন দাখিল না করে, আপনার জরিমানার পরিমাণ 10 গুণ পর্যন্ত হতে পারে। হ্যাঁ, সর্বোচ্চ 24 মাস, এর বেশি জরিমানা এর বেশি বিলম্ব করা যাবে না, তখন আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সর্বোচ্চ, নয়ন ভাই বলছে ঠিক আছে, সর্বোচ্চ 24 মাস, এর বেশি বিলম্ব করলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে আয়কর আইন অনুযায়ী। তো আমরা কয়টা সুবিধা পাইলাম? 3টা অসুবিধা পাইলাম। যদি পরীক্ষায় আসে, আপনারা 3টা অসুবিধার কথা উল্লেখ করে দেবেন। শর্ট প্রশ্ন যদি আসে যে সঠিক সময়ে বা নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন না দিলে কি কি অসুবিধা হতে পারে? 1, আপনি কর অব্যাহতি পাবেন না, কর রিয়াত পাবেন না, এবং আপনার জরিমানা হতে পারে। ক্লিয়ার? আমার এখন প্রশ্ন হচ্ছে, আপনি আয়কর কিভাবে কমাবেন? আয়কর কিভাবে কমাবেন?
ফাঁকিবাজি আর কি। কিভাবে সরকারের ফাঁকি দিবেন, আপনি কিভাবে আয়কর কমাতে পারবেন, কেউ একটা সিস্টেম বলতে পারবেন? আচ্ছা, কেউ কি বলতে পারবেন মোট আয়ের সর্বোচ্চ কত পার্সেন্ট বিনিয়োগ করা যায়? মোট আয়ের সর্বোচ্চ কত পার্সেন্ট বিনিয়োগ করা যায়? ওয়াইফের নামে অ্যাসেট দেখাতে হবে। মেনে নিলাম আপনারটা শিহাব ভাই, কিন্তু মূল কি, আপনার মূল কি, কিভাবে আপনি আয়কর কমানো যায় কিভাবে? মূল হচ্ছে বিনিয়োগের মাধ্যমে, বিনিয়োগের মাধ্যমে আপনার আয়কর কমানো যায়। হ্যাঁ, অনুমোদনযোগ্য খরচ বেশি দেখিয়ে যেমন বিনিয়োগ করে, আমরা জানি মোট আয়ের সর্বোচ্চ 20% বিনিয়োগ করা যায়, ঠিক কিনা? যেমন আমরা জানি ডিপিএস সর্বোচ্চ 1,20,000 করা যায়, তারপর সঞ্চয়পত্র 5 লক্ষ টাকার কেনা যায়, তারপর হচ্ছে শেয়ার বাজারে 5 লক্ষ টাকা ইনভেস্ট করা যায়, আর এগুলোতে কর রেয়াত পাওয়া যায়। এর বেশিগুলো আপনি কর রেয়াত পাবেন না। 1/4 নিতাইচন্দ্র, 1/4 কি নিতাইচন্দ্র হাওলাদার ভাই? বিনিয়োগের মাধ্যমে। দিদারুল ইসলাম ভাই ঠিক আছে, আপনার উত্তর সঠিক, কিন্তু অনেক লেটে দিছেন, আরেকটু আগে দিলে ভালো হতো। আমরা বিনিয়োগের খাতগুলো তো পড়ছি, লিস্টেও আপনাদের আমি দিয়েছি কোন কোন খাতে বিনিয়োগ করা যায় এবং এগুলা খরযোগ্য পাওয়া যায়। আপনি 3টা জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে ডিপিএসে 1,20,000, সঞ্চয়পত্রে 5 লাখ, আর হচ্ছে শেয়ার বাজারে 5 লাখ। আর এগুলা বাদে ইনকাম নায়ের ইনকামের 1/4 না, আমি জানি সর্বোচ্চ 20% বিনিয়োগ করা যায়। কর রিয়াতের পদ্ধতিটা মনে আছে আপনাদের? ওয়ালাইকুম সালাম লাভলি আপু। কর রিয়াতের পদ্ধতিটা মনে আছে? আপনারা তো কোনো সমস্যায় পাচ্ছেন না, আমি সমস্যা বের করতেছি, আমি সমাধান করতেছি। কর রিয়াতের পদ্ধতি মনে আছে? কর রিয়াত পাওয়া যায় মোট আয়ের কত পার্সেন্ট, কেউ কি বলতে পারেন? হ্যাঁ বলেন শিহাব ভাই, মোট আয়ের কত পার্সেন্ট কর রেয়াত পাওয়া যায়? মোট আয়ের কত পার্সেন্ট কর রেয়াত পাওয়া যায়? মোট আয়ের কাউসার মোট আয়ের 3%, শিহাব ভাই লিখছেন 3%। মোট বিনিয়োগের কত পার্সেন্ট? মোট বিনিয়োগের কত পার্সেন্ট? দিদারুল ভাই লিখেছে, অনেকেই লিখছেন মোট আয়ের 3%। মেহেদি হাসান ভাই লিখছেন মোট আয়ের 3%। দিদারুল ভাই লিখছেন, লাভলি আপু লিখছেন। মোট বিনিয়োগের কত পার্সেন্ট?
মোট বিনিয়োগের কত পার্সেন্ট? হ্যাঁ, 15% কর রেয়াত পাওয়া যায়। কাউসার ভাই লিখেছেন, শিহাব ভাই লিখেছেন, লাভলি আপু লিখেছেন, মোট বিনিয়োগের 15% কর রেয়াত পাওয়া যায়। আমার প্রশ্ন হচ্ছে এটা না, আমার প্রশ্ন হচ্ছে সর্বোচ্চ কত টাকা কর রেয়াত পাওয়া যায়? সর্বোচ্চ কত টাকা আপনি কর রেয়াত পাবেন? সর্বোচ্চ কত টাকা কর রেয়াত পাওয়া যায়? সর্বোচ্চ কত টাকা কর রেয়াত পাওয়া যায়? সর্বোচ্চ কত টাকা কর রিবেট পাবেন? আমি সর্বোচ্চর কথা বলছি। সর্বোচ্চ কত টাকা? শিহাব ভাই লিখেছেন 10 লক্ষ টাকা। হ্যাঁ, সর্বোচ্চ 10 লক্ষ টাকা। সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত কর রেয়াত পাওয়া যায়। এর বেশি আপনি কর রেয়াত পাবেন না। আপনি যতই বিনিয়োগ করেন, যাই কিছু করেন না কেন, সর্বোচ্চ 10 লক্ষ টাকা কর রেয়াত পাবেন। কিন্তু রিয়াত করার হিসাবটা হচ্ছে মোট আয়ের 3%, মোট বিনিয়োগের 15%, সর্বোচ্চ 10 লক্ষ টাকা। এর মধ্যে যেটি কম সেটি আপনি কর রিয়াত পাবেন। কিন্তু আপনি সর্বোচ্চ 10 লক্ষ টাকার বেশি কর রিয়াত পাবেন না। মতায়নিত করা হলো, এটার মানে কি? মতায়ন কিটু বুঝি নাই। লাভ আপনার প্রশ্নটা। সুদের ক্ষেত্রে কখন বাড়ি ভাড়া ভাতা? মোহাম্মদ কামাল হোসেন ভাই লিখেছেন সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে কখন বাড়ি ভাতা করের অন্তর্ভুক্ত হয়? কামাল হোসেন ভাই, আমাদের আগের নিয়মটা এখন আর নাই। আগের নিয়মটা এখন আর নাই। এখন নিয়ম হচ্ছে আপনি যদি চাকরিজীবী হন, মানে আপনি যদি বেতন পান, আপনার স্যালারি থেকে মোট যে আয়টা হবে, ওই আয়ের 1/3 আপনার বাদ যাবে। এখন ভাড়া আর উৎসব, বোনাস টোনাস এগুলোর কোনো হিসেব নেই। আপনি যত টাকাই পান না কেন, আপনি সর্বোচ্চ 1/3 বাদ দিতে পারবেন। এবং 1/3 যদি 4 লক্ষ টাকার বেশি, 4.5 লাখ টাকার বেশি হয়, তখন আপনাকে সর্বোচ্চ 4.5 লাখ টাকা বাদ দিতে পারবেন। আপনার ভাড়া, ওই বিভিন্ন খরচ টরচ মিলে এর বেশি আপনি বাদ দিতে পারবেন না চাকরি থেকে আয়ের ক্ষেত্রে। 1/3, ঠিক আছে মেহেদি হাসান ভাই। লুপ্তুর রহমান লাভলি আপু, আপনি একটু বাংলায় লিখতে পারবেন কষ্ট করে? ভালো হতো বাংলায় লিখলে। চৈত 36,000 টাকা কোয়েশ্চন আছে, সেটা 40,000 টাকা ম্যাথ ধরা হয়েছে। কর রেয়াত, লাভলি আপু আপনি 36,000 টাকা কোন অঙ্কের কথা বলছেন? স্পষ্ট করে বলেন একটু। কর রেয়াত ঋণাত্মক হলে সর্বনিম্ন কত কর হবে? কর রেয়াত ঋণাত্মক কিভাবে হবে শিহাব ভাই? আপনি বিনিয়োগ না করলে তো রিয়াতের প্রশ্নই আসবে না। ন্যূনতম কর দিতে হবে। আপনি যদি ঢাকা অথবা চট্টগ্রাম সিটিতে বসবাস করেন, আপনাকে 5,000 টাকা দিতে হবে যদি আপনি করমুক্ত সীমা অতিক্রম করেন। অন্যান্য সিটির জন্য 4,000 টাকা, সিটির বাইরে হলে 3,000 টাকা আপনাকে ন্যূনতম কর দিতে হবে।
আপনি যদি বলেন আপনাকে লাইভে অ্যাড করে নিব। এরকম নিয়ম এখন আর নাই। আপনি কামাল হোসেন ভাই, আপনি যাই মোট আয় থেকে 1/3 বাদ দিলে হয়ে গেল। আপনার বাড়ি ভাড়া, আপনার গাড়ি ভাড়া, আপনার যাতায়াত ভাড়া, আপনার যা ভাড়া আছে সব এখানে বাদ যাবে। আচ্ছা, বিনিয়োগ কি ঋণাত্মক হয় কোনো সময়? বিনিয়োগ ঋণাত্মক হয় না। Bank employees assesses their tax calculation by BSCI bonus and incentive bonus only. Bangladesh bank employees assesses their tax calculation by সরকারি চাকরিজীবী জন ক্ষেত্রে বেতন আর বোনাস করযোগ্য। আমি তো বলছি যে আপনার করমুক্ত আয় যেগুলো আছে সেগুলো তো করমুক্তই। করমুক্ত আয় যেগুলো আছে সেগুলো করমুক্ত। করমুক্ত আয় বাদে আপনার চাকরি হতে আয় যেগুলো আছে, আপনার চাকরি হতে যেগুলো আছে সেগুলো বাদ যাবে হচ্ছে 1/3। মিনিমাম কর হচ্ছে আপনার সর্বনিম্ন একটা কর আপনাকে দিতে হয়, সর্বনিম্ন একটা কর আপনাকে প্রদান করতে হয়, সেটা হচ্ছে মিনিমাম কর। আর চূড়ান্ত কর যেটা আপনি অগ্রিম প্রদান করেন, যেমন একটা জমি বিক্রি করলেন সেখানে একটা কর প্রদান করলেন, সেটা হচ্ছে অগ্রিম বা উৎসে কর। আর উৎসে করগুলোই হচ্ছে চূড়ান্ত কর, যেগুলো আগে থেকে নির্ধারণ করা থাকে। যেমন মনে করেন যে সঞ্চয়পত্রের সুদের মধ্যে আমরা একটা কর দিয়ে থাকি, সেটা আমাদের কাছ থেকে আগেই নিয়ে নেওয়া হয়, সেজন্য সেটা হচ্ছে চূড়ান্ত কর বা উৎসে কর। উৎসে অনেকগুলো উৎসে করে চূড়ান্ত কর, সবগুলো না আবার। অনেকগুলি হচ্ছে আইকন রিটার্নে দান বা উপহার, এই বিষয়টা আপনার কাছে অনেক সময় দেখি ঝাপসা লাগে, অনেকে অনেক প্রশ্ন করেন। জিরো রিটার্ন কারা দেবে? কেউ কি বলেন? মাসুদ ভাই প্রশ্ন করছে জিরো রিটার্ন কারা দেবে? এটা তো আপনিও জানেন। মাসুদ ভাই আপনিই বলেন জিরো রিটার্ন কারা দেবে?
পূর্বে মোহাম্মদ কামাল হোসেন ভাই লিখেছেন পূর্বে স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়নি, এখন মূল্য নির্ধারণ করতে হবে কিনা। স্বর্ণের যদি আপনি আগে মূল্য নির্ধারণ করেন নাই, এখন কেন নির্ধারণ করবেন? আপনার কত ভরি স্বর্ণ আছে সেটা উল্লেখ করে দিবেন। আগে যেহেতু উল্লেখ করেন নাই, এখন কেন উল্লেখ করবেন? মাসুদ রানা ভাই, আপনার প্রশ্ন আপনি উত্তর বলেন। যারাই কর সীমা অতিক্রম করেনি, হ্যাঁ আপনার প্রশ্ন তো সঠিক, উত্তর সঠিক, প্রশ্ন সঠিক না, আপনার উত্তর সঠিক। যাদের আয় করমুক্ত সীমা অতিক্রম করেন নাই তারাই জিরো রিটার্ন দাখিল করবেন। করযোগ্য আয় নেই, কর যাদের ইনকাম 3.5 লাখ টাকার, আপনার ইনকাম 3,99,000 টাকা, আপনাকে জিরো রিটার্ন দাখিল করবেন কেন বলেন তো? আপনার ইনকাম 3,99,000 টাকা, তারপরেও আপনি কেন জিরো রিটার্ন দাখিল করবেন? সংক্ষেপে উত্তর দিবেন। আপনার ইনকাম, আপনার করযোগ্য ইনকাম 3,99,000 টাকা, আপনি কেন জিরো রিটার্ন দাখিল করবেন? শিহাব ভাই, মূল বেতন কম। দেখেন, আপনি আরেকটু চিন্তা করেন। বেতন মনে করেন যে আপনি 12 হতে আয় পান, তখন কি করবেন? আপনি 12 হতে 3,99,000 টাকা, 3,99,000 টাকা আপনি আয় করেন, করযোগ্য আয় থাকে, সব কিছু বাদ দেওয়ার পরে করযোগ্য আয় থাকে 3,99,000 টাকা, তারপরেও কেন আপনি জিরো রিটার্ন দাখিল করবেন? মেহেদি হাসান ভাই, সঠিক উত্তর। আমার বয়স 65 বছরের বেশি, অথবা আমি একজন মহিলা, অথবা আমি একজন প্রতিবন্ধী, অথবা আমি একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি, অথবা আমি একজন মুক্তিযোদ্ধা, তখন আপনাকে দিতে হবে না, জিরো রিটার্ন দাখিল করবেন। বিনিয়োগের প্রশ্নই তো আসলো না এখানে, বিনিয়োগের কথা বলি নাই আমি। কামাল হোসেন ভাই, এক তৃতীয়াংশে 4.5 লাখ টাকা পাবেন কেন? সর্বোচ্চ 4.5 লাখ টাকা পাবেন। নয়ন ভাই, এর মধ্যে আপনার 3 ভাগের 1 ভাগ কি 4.5 লাখ টাকা হয়ে যাবে 3,99,000-এর? একটা জিনিস মনে রাখবেন যে আয়কর রিটার্নে যদি আপনি কোনো উপহার নেন আর সেটা যদি আপনি আপনার বিবরণীতে উল্লেখ করেন, আর তার পক্ষে যদি আপনি যথাযথ ডকুমেন্টস প্রদান না করতে পারেন, তখন কিন্তু আপনার সেটার উপর আয়কর দিতে হবে। কথাটা খুব ভালো করে মনে রাখবেন। যদি আপনি দান হিসাবে কোনো কিছু আপনার বিবরণীতে উল্লেখ করেন এবং আপনি তার সপক্ষে যদি যথাযথ
যথাযথ ডকুমেন্টস না দেখাতে পারেন তখন আপনাকে তার আয়কর দিতে হবে, এটা মনে রাখবেন। আরেকটা কথা মনে রাখবেন, একটি অর্থ বছরে মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী বা নিকট আত্মীয়ের নিকট থেকে 5 লাখ টাকার নগদ অর্থ উপহার হিসেবে 5 লাখ টাকা বেশি 5 লাখ টাকার বেশি আপনি নগদ অর্থ দান হিসাবে দেখাতে পারবেন না। না বোঝেন নাই? একটি অর্থ বছরে মনে রাখবেন, 1 বছরে মানে 12 মাসে মা বাবা ভাই বোন এবং নিকটাত্মীয় বা স্বামী স্ত্রী এর মধ্যে সর্বোচ্চ 5 লক্ষ টাকা আপনি দান উল্লেখ করতে পারবেন। এর বেশি যদি দান উল্লেখ করেন তার উপরে আপনাকে কর দিতে হবে। বুঝছেন আপনারা? বউ থাকলে যে দান করে দিবেন তারও কিছু আবার প্রতিবন্ধকতা আছে। তারপরে বলছে যে যদি 5 লক্ষ টাকার বেশি আপনার দান হয় তখন সেটার সপক্ষে আপনাকে ব্যাংক চালান বা ব্যাংকিং স্টেটমেন্ট আপনাকে দেখাতে হবে। আপনি হাতে হাতে দান সেটা হবে না। ব্যাংক চালান বা ব্যাংকিং স্টেটমেন্ট দেখাতে হবে বা ব্যাংক ট্রান্সফার হতে হবে। কে কে বোঝেন নেই? মানে 5 লাখ টাকার বেশি যদি আপনি দান করেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্বামী স্ত্রীর মধ্যে, তখন 5 লাখ টাকার বেশি যদি হয় তখন আপনাকে ব্যাংক চালান অথবা ব্যাংক ট্রান্সফার অথবা (10% plus 10%, 20% will be added in investment). নিতাই চন্দ্র হাওলাদার। সেটা তো আপনার লিখিত ডকুমেন্টস আছে। আমি কি বলছি আপনি বোঝেন নাই? যদি আপনি 5 লক্ষ টাকার বেশি আপনার আত্মীয় স্বজনকে দান করেন এবং সেটার যদি ব্যাংক ট্রান্সফার না হয়, আর জমি হেবা করলে তো আপনার সেটা ব্যাংক ট্রান্সফারের চেয়ে আরও বড় ডকুমেন্টস থাকলো, দলিল, তো প্রশ্নই আসে না আপনার ট্যাক্স দেওয়ার। যেহেতু আপনারা সবাই ভবিষ্যতে আয়কর আইনজীবী হবেন, এটা জেনে রাখা দরকার। দান কিন্তু দাতা এবং গ্রহীতা দুজনেরই বিবরণীতে উল্লেখ করতে হবে। যে কোনো একজনের বিবরণীতে উল্লেখ করলে হবে না। নিতাই চন্দ্র হাওলাদার ভাই ভালো ইংলিশ বলেন। ক্যারি অন, চালিয়ে যান। আবার আরেকটা কথা বলছে যে আপনাকে যদি বিদেশ থেকে কেউ দান করে তাহলে সেটাকে আপনার বিবরণীতে দাখিল করলে হবে। যে বিদেশে থেকে তার বিবরণীতে দাখিল করার দরকার নেই, কারণ তার তো আয়কর রিটার্ন জমা দেওয়ারই দরকার নেই, সে তো অনিবাসী।
বুঝছেন কিনা? আবাসিক মর্যাদা দুই প্রকার, নিবাসী, অনিবাসী। আমি প্রথম ক্লাসেই মনে পড়াইছি। আমরা দুইটা ক্লাস নিব, একটা বাংলা, একটা শিয়াব ভাই, একটা বাংলা একটা ইংরেজি, তারপরে আমরা অঙ্ক দেখব হিসাব বিজ্ঞানের। একটা বাংলা ইংরেজি 10-10-20 মার্ক, কিন্তু বাংলা ইংরেজিতে ওইটা আমাদের গুরুত্ব দিতে হবে একটু। কামাল হোসেন ভাই, আমরা 27তম ফ্রি লাইভ ক্লাসে আছি, কন্টিনিউ চলতে থাকবে পরীক্ষার আগ পর্যন্ত। মোহাম্মদ কামাল হোসেন ভাই, কামাল হোসেন ভাই, আমরা 27তম লাইভ ক্লাসে আছি, পরীক্ষার আগ পর্যন্ত চলতে থাকবে ইনশাল্লাহ। লাভলি আপু, আমি বাংলিশটা না একটু কম বুঝি। ব্যবসায়িক ম্যাথ বলতে হিসাব বিজ্ঞানের কথা বলছেন কিনা? আমাদের ক্লাস চলতে থাকবে পরীক্ষার আগ পর্যন্ত, কি বলেন আপনারা? কে কে আমার সাথে একমত? আমি তো আর পরীক্ষা নেব না, আমি কিভাবে পরীক্ষার ডেট দেব বলেন? তারপর আপনাদের সম্ভাবনা দিতে পারি যে এত তারিখ হতে পারে। দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে এই বছরে হয়ে যাবে। ব্যবসা হতে আয়ের ম্যাথ, হ্যাঁ ব্যবসা হতে আয়ের অঙ্ক, ঠিক আছে, আমরা তো করছি, আপনাকে আমি শিটটা দিয়ে দেবো, ঠিক আছে। আর ওই ক্লাসটা আপনি দেখে নিন একটু কষ্ট করে। আপনি আমাকে ইনবক্সে নক দিন, ব্যবসা হতে আয়ের, আমি অঙ্কটা আপনাকে দিয়ে দেব। আমরা পরীক্ষার আগ পর্যন্ত লাইভ ক্লাস করতেই থাকবো। মাঝে মধ্যে গ্যাপ যাবে, সমস্যা নাই, কিন্তু আমরা করতেই থাকবো। জরুরি কোনো কারণ ছাড়া ক্লাস অফ থাকবে না, প্রতিদিন ক্লাস চলতে থাকবে। কালকে আমরা বাংলা ইংলিশ পড়বো, বাংলা অথবা ইংলিশ পড়বো, যে কোনো একটা পড়বো।
আমরা বাংলা ইংলিশ হিসাব বিজ্ঞান করার পরে আমরা আইকন রিটার্নের উপর আরও কিছু অঙ্ক করব। আমি নিজে নোট সাজাচ্ছি, ওই নোট দেখে দেখে আমরা ক্লাস করব। আমি অঙ্কের একটা নোট সাজাচ্ছি, ঠিক আছে? ওই নোটটা আমরা সম্পূর্ণটা কমপ্লিট করব আবার, যাতে আপনাদের পরীক্ষায় কমন পেতে পারেন, সমস্যা না হয়। এটার উপরে আমি ক্লাস নেব। দানকর 1990-এর উপর আমি ক্লাস নেব। দানকর 1990-এর উপর আমি একটা ক্লাস নেব সম্পূর্ণ, কারণ সেটা আমি 1-2 কথা বললে আপনার দানকর থেকে যদি প্রশ্ন আসে তখন আপনারা কী করবেন। দানকরটা যদিও বা ছোটো আইন, ঠিক আছে, এটার উপরে একটা ক্লাস নিতে হবে। বাংলা ইংরেজির পরে দানকর আইনটা ধরব। একটা যদি ক্লাসে হয়ে যা হলো, নিলাম 2টা ক্লাস নেব। আয়কর আইন আমরা শেষ করব, ঠিক আছে? আয়কর আইনের উপরে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আয়কর আইনের উপরে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আর আপনারা তো কিপটামি করেন, এত কিপটামি করেন কে বলেন? আমি তো কিপটামি করি না। লাইভটা একটু শেয়ার করলে কি দোষ হয় বলেন? এডিআর চেষ্টা করব। সেলিম ভাই, এডিআর এডিআর কি লাভলু আপু বলেন? এডিআর মানে কি সেটা জানতে চাচ্ছেন? অল্টারনেটিভ ডিসপিউট রিসলিউশন। অল্টারনেটিভ ডিসপিউট রিসলিউশন, বিকল্প বিরোধ নিষ্পত্তি। বিকল্প বিরোধ নিষ্পত্তি। আমি আপনাদেরকে, আপনি ডিআরটা একটু বুঝে বলবো। এটা তো বিকল্প বিরোধ নিষ্পত্তি, বিকল্পভাবে নিষ্পত্তি করা আপোষ মীমাংসার মাধ্যমে। এডিআর সেটাকে বলা হয় এডিআর। কোনো একটা সমস্যা থাকলো, সমস্যাটা আপনি বসে সমাধান করলেন অন্য পদ্ধতিতে, বিকল্প পদ্ধতিতে। এই জন্য এর নাম এডিআর, বিকল্প বিরোধ নিষ্পত্তি, অল্টারনেটিভ ডিসপিউট রিসলিউশন। আমরা কিছু সংক্ষেপ দেখি যেগুলো আমাদের পরীক্ষায় আসে মাঝে মধ্যে, যেমন এসিটি। এসিটির মিনিং বলতে পারেন কেউ? এসিটির মিনিং কেউ বলতে পারেন? কেউ পারেন না? এসিটি এসিটির মিনিং কি? আমি বলতে হবে? আপনারা কেউ বলেন এসিটির মিনিং কি? এসিটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার
কমিশনার অফ ট্যাক্স ছোট কর দিয়ে লিখলাম এসিটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ এসিটি বলছি দেখেন আমি লিখে দিছি অ্যাসিস্ট্যান্ট কমিশনার নিতাই চন্দ্র আলাদাভাবে লিখেছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস সঠিক উত্তর নেক্সট এসিটি আমি লিখবো না বলে দিই অ্যাডিশনাল কমিশনার বল উত্তর এসিটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস এডিআর তো বলছি অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন এআইটি ট্যাক্সার্স হবে না ট্যাক্সেস এআইটি মানে কি এআইটি তাড়াতাড়ি উত্তর দেন এআইটি তাড়াতাড়ি উত্তর দেন এআইটি এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নিতাই চন্দ্র হাওলাদার ভাই সঠিক উত্তর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নেক্সট এডিশনাল ইনকাম ট্যাক্স বল উত্তর শিয়াব ভাই এজেসিটি এজেসিটি এডিশনাল ইনকাম ট্যাক্স বল উত্তর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এজেসিটি সেটা বলেন কি এজেসিটি যে কোনো একজন তাড়াতাড়ি উত্তর বলেন এজেসিটি 10 সেকেন্ড টাইম এডিশনাল জয়েন্ট কমিশনার অফ ট্যাক্স অফটা লেখেন নাই কেন এটা হবে এডিশনাল না আপনি একটু ভুল করতেছেন কোনো জায়গায় এটা হবে অ্যাপিলেট জয়েন্ট কমিশনার অফ ট্যাক্স অ্যাপিলেট জয়েন্ট কমিশনার অফ ট্যাক্স অ্যাপিলেট জয়েন্ট কমিশনার অফ ট্যাক্স এটি মানে এটি এর মিনিং কি এটা সহজ আমি বলে দিই ইনকাম অ্যাডভান্স ট্যাক্স এটি হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স বিএএস বাস এর মিনিং কি বিএএস বাসের মিনিং কি BAS বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড BIN মানে কি BIN বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার TIN বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড দুইজনের শিয়াব ভাই লিখেছেন নিতের জন্য হাওলাদার লিখেছেন BIN এর মিনিং কি BIN বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড BIN এর মিনিং কি BIN বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার TIN এর মিনিং কি TIN টিন এর মিনিং কি টিনের মিনিং কি TIN সবাই পারার কথা টিনের মিনিং কি বলেন
বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। টিআইএন এরটা বলেন শিহাব ভাই। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার সঠিক উত্তর। বিটিআরসি, বিটিআরসির মিনিং কি? বিটিআরসি, বিটিআরসি এর মিনিং কি? ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার সঠিক উত্তর। ট্যাক্স উনি সংক্ষেপে লিখছেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এটা ট্যাক্স পেয়ার হবে। বিটিআরসি, বিটিআরসির মানে মিনিং কি? বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, বিটিআরসি। এফএ, এফএ মিনিং কি? এফএ ফাইন্যান্স অ্যাক্ট মানে অর্থ আইন, ফাইন্যান্স অ্যাক্ট। এফও ফাইন্যান্স অর্ডিন্যান্স, এগুলো মনে রাখবেন। এফও ফাইন্যান্স অর্ডিন্যান্স। ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন, ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন। ইটিন, ইটিন মানে কি? ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, ইটিন মনে রাখবেন। ইটিন, ওই টিনের সাথে ই লাগাই দেবেন, ইলেকট্রনিক লাগাই দিবেন, ইলেকট্রনিক। ডিসিটি, আগে বলছিলাম এসিটি, এখন বলছি ডিসিটি। ডিসিটি ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস, অ্যাসিস্ট্যান্ট কমিশনার নাই কিন্তু ট্যাক্সের মধ্যে। ট্যাক্সে আছে কমিশনার এবং ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট শব্দটা ব্যবহার করবেন না ট্যাক্সের ক্ষেত্রে। ডিসিটি ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস। আমরা অনেক কিছুই দেখলাম, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আর লাইভটা শেয়ার করে দিবেন কিপটামি না করে। দেখা হবে আগামী ক্লাসে, বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।